আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 7 লেসন 1-এর ব্রজেন দাসের আই হ্যাড নট ফেইল্ড মাই কান্ট্রি। প্যাসেজটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবং আমার পছন্দের বেশ একটা প্যাসেজ। তো এইখানে আমরা কি দেখব, এইখানে ব্রজেন দাসের একটা সাক্ষাৎকার দেওয়া আছে, সেই ইংলিশ চ্যানেল কীভাবে সাঁতার কেটে পার হয়েছিল। তো আমরা কিন্তু প্যাসেজ দেখব না, ইংলিশ চ্যানেলটা কি এই প্যাসেজের দেখো আমরা মিনিং পড়িয়ে দেব স্টেপ বাই স্টেপ। এবং এইখানে সামারি, এইখানে এমসিকিউ, এই জায়গার আনসারিং কোশ্চেন অ্যান্সার সহ, এবং এইখানে ফ্লোচার্ট, একদম এভরিথিং আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। আশা করি এরপরে আর অন্য কোনো কিছু তোমার খুঁজতে হবে না। তো আর দেরি না করে আমি এখন মেইন আলোচনায় প্রবেশ করব। তাহলে আমাদের আজকে টপিক নাম হলো আই হ্যাড নট ফেইল্ড মাই কান্ট্রি, আমি আমার দেশকে ব্যর্থ করি নাই। প্রথমে দেখো ব্রজেন দাস তার ফার্স্ট পার্সনে বলছে, আই কুড হিয়ার ভেরি ফেইন্ট ভয়েসেস, আমি খুব দুর্বল ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম, অ্যাজ ইফ যেন কামিং ফ্রম দ্য আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড, যেন পৃথিবীর অন্য প্রান্ত থেকে খুব ক্ষীণ কণ্ঠস্বর ভেসে আসছে, আমি এমন কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম। দ্য টাইম ওয়াজ অ্যাবাউট 4 in the morning, সময় ছিল ভোর 4টা, অ্যান্ড দ্য ডেট সেপ্টেম্বর 22, 1961, আর এই তারিখটা ছিল 1961 সালের 22শে সেপ্টেম্বর। আই ওয়াজ ফিলিং টায়ার্ড, আমি খুব ক্লান্ত বোধ করছিলাম, অ্যান্ড এক্সস্টেড মানেও ক্লান্ত, টায়ার্ড মানেও ক্লান্ত, যেহেতু দুইটা একসাথে ব্যবহার করেছে তার মানে টায়ার্ড মানে ক্লান্ত আর এক্সস্টেড মানে আমরা পরিশ্রান্ত বলতে পারি। আমি খুব ক্লান্ত এবং পরিশ্রান্ত অনুভব করেছিলাম। অ্যান্ড ওয়াজ এনকাউন্টার মানে সম্মুখীন হওয়া, স্টিফ অপোজিশন ফ্রম দ্য স্ট্রং টাইড, মানে স্ট্রং টাইড মানে হলো তীব্র জোয়ার, হ্যাঁ, আর স্টিফ অপোজিশন এটার মিনিংটা লিখে দিতে চাইছিলাম, আনফর্চুনেটলি মিস হয়ে গেছে। তো স্টিফ মানেটা কি? স্টিফ মানে হলো কঠোর বা শক্তিশালী। ওকে, তাহলে কি হলো? অ্যান্ড ওয়াজ এনকাউন্টারিং সম্মুখীন হচ্ছিলাম, স্টিফ অপোজিশন কঠোর বাধার, ফ্রম দ্য স্ট্রং টাইড মানে তীব্র জোয়ারের জন্য কঠোর বিরোধিতার সম্মুখীন হচ্ছিলাম। আই লুক টুয়ার্ড মাই অ্যাকম্প্যানিং মোটরবোট, আমি আমার সঙ্গে যে মোটরবোট চলছিল আমি সেখানে তাকালাম, ঠিক আছে, বা মোটরবোট মানে মোটর যে নৌযান আর কি, সেখানে তাকালাম। সেই নৌকায় বা মোটরবোটে কে কে ছিল? ক্যারিং, যেটা বহন করেছিল মাই ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, মানে আমার যে ম্যানেজার ছিল তার নাম ছিল কাজী মোহাম্মদ আলী। স্কিপার মানে মূলত অধিনায়ক, লেন হাসিনসন, অ্যান্ড দ্য অফিসিয়াল অবজারভার মিস্টার জে ইউ উড, মানে ইনি যে সাঁতার কেটে ইংলিশ চ্যানেলটা পার হচ্ছে, তো এটা অবজার্ভ করার জন্য একজন অবজারভার ছিলেন, তার নাম ছিল হলো মিস্টার জে ইউ উড, এবং স্কিপার ছিল লেন হাসিনসন, এবং তার ম্যানেজার মানে ব্রজেন দাস, তার ম্যানেজার ছিল কাজী মোহাম্মদ আলী। দে ওয়ার অল পয়েন্টিং টুয়ার্ডস দ্য কেন্ট শোর, তারা সবাই আমাকে কেন্ট শোর দেখাচ্ছিল। কেন্ট শোরকে আমরা একটু দেখে আসি। মনে কর এই হলো আমাদের ইংল্যান্ড আর এই হলো ফ্রান্স। তো উনি মূলত এইখান থেকে, এই যে ক্যালাইস এইখান থেকে সাঁতার শুরু করেছিল, এবং এইখান থেকে এইখানে হলো কেন্ট শোর, মানে ইংল্যান্ডের একটা সমুদ্র উপকূলীয় অঞ্চল বা নদীর উপকূলীয় অঞ্চল, তার নাম হলো কেন্ট শোর। হ্যাঁ, এই পর্যন্ত গিয়েছিল, এবং এর মধ্যবর্তী দূরত্ব হলো 33 কিলোমিটারের মতো, ঠিক আছে। এই পুরোটা দিনে সাঁতার কেটে পার হয়েছিলেন। তো দেখো উনি কী বলছে, যে এই সবাই ওই মোটরবোটে যারা ছিল সবাই পয়েন্টিং নির্দেশ করেছিল টুয়ার্ডস দ্য কেন্ট শোর, ওই কেন্ট শোরের দিকে নির্দেশ করে দেখাচ্ছিল। অ্যাজ আই লুকড আপ, আমি যখন মাথা উঁচু করে তাকাইলাম, আই কুড সি ফ্ল্যাশেস, আমি আলোর ঝলকানি দেখতে পেলাম। আই রিয়েলাইজড, আমি বুঝতে পারলাম, আই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য শোর, আমি উপকূলের খুবই নিকটে চলে এসেছি। আই আস্কড হোয়াট দ্য টাইম ওয়াজ, আমি সময় জিজ্ঞাসা করলাম, অ্যান্ড হাউ ফার আই হ্যাড স্টিল টু গো, আর কতটুকু যেতে হবে সেটা জিজ্ঞাসা করলাম।
দে টোল্ড মি দ্যাট, তারা সবাই আমাকে বলল, ইফ আই পুট দ্য লাস্ট আউন্স অফ এনার্জি ইনটু মাই সুইমিং, যদি আমার শেষ শক্তিটুকু সাঁতারে ব্যয় করি, আই উড সেট আ নিউ ওয়ার্ল্ড রেকর্ড ফর ফ্রান্স টু ইংল্যান্ড সুইম, তাহলে এই ফ্রান্স থেকে ইংল্যান্ডের সাঁতারে আমি নতুন একটা বিশ্ব রেকর্ড করতে পারবো। দিস ইলেকট্রিফাইড মি, এই যে তারা আমাকে কথাটা শোনাইলো, এই কথাটা আমার ভিতরে একটা উত্তেজনা সৃষ্টি করলো, মানে আমার শরীরে বিদ্যুতের মতো একটা শিহরণ সৃষ্টি হয়ে গেল। ঠিক আছে, দ্য গোল ফর হুইচ আই হ্যাড বিন স্ট্রাইভিং ফর দ্য পাস্ট 4 years কুড বি মাইন, গত 4 বছর ধরে যেই লক্ষ্যের জন্য আমি সংগ্রাম করে যাচ্ছি সেটা আমার হয়ে যাবে। দ্য এইম, যেই লক্ষ্যটা, হুইচ গার্ডেড মি টু সুইম দ্য চ্যানেল 6 times, যেই লক্ষ্যটা, এই যে বিশ্ব রেকর্ডের যে লক্ষ্যটা আমাকে 6 বার এই চ্যানেলে সাঁতার কাটার অনুপ্রাণিত করেছে, ইজ টাইম রিস্কিং মাই লাইফ অ্যান্ড রেপুটেশন, এবং প্রত্যেকবার আমার জীবন এবং আমার সম্মানকে হুমকির সম্মুখীন করে আমি 6 বার এই সাঁতার কাটতে আমি নেমেছি, সেই লক্ষ্যটা ওয়াজ সো ক্লোজ, সেটা খুবই নিকটে চলে এসেছে। ইয়েট ইট কুড বি ভেরি ফার, এরপরেও এটা খুব আবার দূরেও হয়ে যেতে পারে, যদি কোনো কারণে এখন ফেল হয়ে যায় তাহলে এটা আবার অনেক পিছিয়ে যাবে। তো আমরা এই ইংলিশ চ্যানেলটা তো দেখলাম, এই যে ইংল্যান্ড এবং ফ্রান্সের মাঝখানে এই হলো ইংলিশ চ্যানেল, তো এটা উনি সাঁতার কেটে পার হচ্ছিলেন। তারপরে দেখো বলছে ট্রেচারি অফ ওয়েদার, আবহাওয়ার প্রতারণা বা খারাপ আবহাওয়া আমরা বলতে পারি। দ্য চ্যানেল উইথ ইটস কোল্ড বাইটিং ওয়াটার, এই চ্যানেলের তাদের তীব্র হিম শীতল পানি, দ্য উইন্ডস বাতাস, দ্য ওয়েভস ঢেউ, অ্যান্ড দ্য টাইডস জোয়ার, ডাজ নট মেক থিংস ইজিয়ার, মানে এখানে কোনো কাজ, মানে সাঁতার কাটার কাজটা এতটা সহজ থাকে না, খুবই কঠিন করে তোলে। একে পানি ঠান্ডা, তীব্র বাতাস, ঢেউ, আবার জোয়ার, এই সবগুলোই সাঁতার কাটাকে খুব কঠিন করে তোলে। দ্য আনপ্রেডিক্টেবল ওয়েদার চেঞ্জেস, আবার অপ্রত্যাশিত আবহাওয়ার পরিবর্তন, ফর দ্য ওর্স আফটার এ সুইমার জাম্পস ইন, অর্থাৎ যখনই কোনো সাঁতারু সাঁতার কাটার জন্য জাম্প করে ইংলিশ চ্যানেলে, আবহাওয়াটা কেন জানি অপ্রত্যাশিতভাবে আরও খারাপ হয়ে যায়। ইট হ্যাজ নেভার টু মাই নলেজ চেঞ্জড ফর দ্য বেটার ফর এনিওয়ান ইয়েট, বলছে আমার জানা মতে কখনোই এমন হয় নাই যে সাঁতার কাটার জন্য কেউ নেমেছে আর আবহাওয়াটা একটু ভালো হয়েছে, এমন আমার জানা মতে কখনো হয় নাই, খারাপই হয়েছে সবসময়। অ্যাপার্ট ফ্রম স্ট্যামিনা অ্যান্ড প্র্যাকটিস অফ লং ডিস্টেন্স সুইমিং, বলছে লং ডিস্টেন্স মানে দীর্ঘ পথ সাঁতার কাটার তোমার মনোবল এবং চর্চা থাকা সত্ত্বেও এর পাশাপাশি ওয়ান মাস্ট হ্যাভ দ্য গ্রেট ডিটারমিনেশন অ্যান্ড কারেজ, একজন মানুষের দৃঢ়তা থাকতে হবে, ডিটারমিনেশন মানে মনোবল থাকতে হবে, অ্যান্ড কারেজ সাহস থাকতে হবে। তার মানে আমরা কি বুঝলাম যে এই চ্যানেলটা সাঁতার কেটে পার হওয়ার জন্য তোমার দৃঢ়তা, সাহস এবং আরও বলা যায় সহিষ্ণুতা, এইগুলো থাকতে হবে। ওয়েদার অ্যান্ড ইল লাক, আবহাওয়া এবং দুর্ভাগ্য হ্যাভ কনস্পায়ার্ড, ষড়যন্ত্র করেছে, অ্যান্ড জয়েন্ট হ্যান্ডস মেনি আ টাইম টু চ্যানেল সুইমার টু ডিফিট চ্যানেল সুইমার্স, ডিফিট মানে পরাজিত করা, মানে কবি এটা মানে মনের আক্ষেপে বলছে এই যে আবহাওয়া এবং দুর্ভাগ্য এরা হাতে হাত মিলিয়ে ষড়যন্ত্র করে অনেকবারই এই চ্যানেল সুইমারদেরকে মানে পরাজিত করার জন্য অনেকবারই ষড়যন্ত্র করে তারা হাতে হাত রেখেছে, মানে আবহাওয়াও খারাপ হয় আবার দুর্ভাগ্য থাকে, এজন্য চ্যানেল সুইমাররা সফল হতে পারে না। দে হ্যাড ডিফিটেড মি নো লেস দ্যান 5 times, আর আমাদের যে ব্রজেন দাস বলছে এই আবহাওয়া এবং দুর্ভাগ্য আমাকে কমপক্ষে 5 বার পরাজিত করেছে, মানে উনি এবার হলো ফাইনাল শট দিচ্ছে, মানে শেষবারের মতো এবারই উনি সাকসেসফুল হবেন, কিন্তু এর আগে উনি 5 বার ব্যর্থ হয়েছেন। পরে দেখো বলছে দ্য ফাইনাল শট মানে চূড়ান্ত প্রচেষ্টা। অন দ্য মর্নিং অফ 9 সেপ্টেম্বর 1961, আমরা কিন্তু একটু আগে 22 সেপ্টেম্বরের ঘটনা পড়ছিলাম, আবার আমরা একটু ফ্ল্যাশব্যাকে চলে আসছি 9 সেপ্টেম্বর 1961-তে সকালে, আফটার ফিনিশিং মাই সুইম,
মানে ওই পঞ্চমবার যখন ব্যর্থ হয় সেটা হলো 9 সেপ্টেম্বর 1961। এটা শেষ করে কী হলো, আফটার ফিনিশিং মাই সুইম, আমার সাঁতার শেষ করে আই হ্যাড গন টু বেড, আমি শুয়ে পড়েছিলাম বা ঘুমায় পড়েছিলাম। দ্য বিবিসি টিভি ক্যামেরাম্যান ফিল্মড মি ইন মাই বেড। আর বিবিসি টিভির যিনি ক্যামেরাম্যান তিনি আমাকে এই বেডের ভিতরেই আমাকে ভিডিও করেছিলেন, ঠিক আছে, বা ছবি তুলেছিলেন। তারপরে দেখো, অলদো ভেরি টায়ার্ড আফটার সুইমিং ফর 11 hours and 48 minutes। দেখো সাঁতার কেটেছে কতক্ষণ, 11 ঘন্টা 48 মিনিট সাঁতার কাটার পরে উনি অনেক টায়ার্ড হয়ে গেছিলেন, কিন্তু আই কুড নট ফল অ্যাসলিপ, আমি ঘুমাইতে পারছিলাম না। দ্য থট দ্যাট আই হ্যাড ওয়ান্স এগেন ফেইল্ড মাই কান্ট্রি, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যান্স ওয়াজ ডিস্টার্বিং মি। বলছে আমি যে আবারও আমার দেশ, আমার বন্ধুবান্ধব, আমার অনুসারী, আমার ভক্ত সবাইকে আবারও পরাজিত করেছি, এই চিন্তাটাই আমাকে খুব ডিস্টার্ব করছিল, আমাকে ঘুমাতে দিচ্ছিল না। আফটার অনলি 4 hours অফ স্লিপ দ্য ফলোয়িং নাইট, বলছে মাত্র 4 ঘন্টা ঘুমানোর পরে, মানে পরের রাত্রিতে মাত্র 4 ঘন্টা ঘুমানোর পরে আই ডিসাইডেড টু ট্রাই এগেন, আমি সিদ্ধান্ত নিলাম আমি আবারও চেষ্টা করব। ফর দ্য 6th টাইম, 6ষ্ঠবারের মতো। আই হ্যাড ফিক্সড দ্য টেন্টেটিভ ডেট, আমি একটা সম্ভাব্য ডেট ফিক্সড করলাম এর জন্য, সেপ্টেম্বর 20 সেপ্টেম্বর আবার সাঁতার কাটার জন্য। ওয়ান দ্যাট ডে, ওই দিন আই টুক দ্য ফেরি টু ক্যালাইস, আমি ওই দিন ক্যালাইসে ফেরিতে করে গেলাম। সি সিক বলতে কি এটা তোমাদের বুঝতে হবে। সি সিকনেস মানে হলো কেউ সমুদ্রে নামার পরে বা দেখা যাচ্ছে লঞ্চে ফেরিতে করে ভ্রমণের সময় শরীরের ভিতরে একটা অস্বস্তি লাগে, অনেকের বমি ভাব হয়, এটাকে সি সিকনেস বলা হয়। তোমরা জানো অনেকে বাসে উঠলে অস্বস্তি লাগে, বমি করে, এটা যেরকম। আর সমুদ্রে নামলে যে সমস্যাটা হয় তাকে বলা হয় সি সিকনেস। বলছে আই গেট সি সিক ইন দ্য ফেরি অ্যান্ড অলসো ডিউরিং সুইমিং, আমি সাঁতারের সময় এবং ফেরিতে করে আমি যখন যাই আমার এই সমুদ্র পীড়া আমাকে দেয়, বা আমি সমুদ্র পীড়া পাই, বা আমি অসুস্থ হয়ে পড়ি। ইফ দেয়ার আর ব্রেকার্স আর ওয়েভস, যদি সেখানে ঢেউ, আর ব্রেকার্স বলতে মূলত বড় ঢেউকে বোঝানো হয়, ঠিক আছে। ছোটোখাটো ঢেউ তো হলো ওয়েভস, আর ব্রেকার বলতে হলো বড় ঢেউকে বোঝানো হয়, ঠিক আছে। তাহলে কি বলছে, যদি কোনো ব্রেকার বা তরঙ্গ বা ঢেউ থাকে আমি সি সিকনেসে ভুগি। দিস সি সিকনেস ওয়াজ দ্য মেইন কজ অফ মাই ফেইলিওর টু সেট আ ওয়ার্ল্ড রেকর্ড অন সেপ্টেম্বর 8-9 or ইভেন ইন 1960। এই যে একটুকে বললাম 9 সেপ্টেম্বর ব্যর্থ হয়ে ফিরেছে, তো সেই সময় যে ব্যর্থ হয়েছিল, কেন হয়েছিল, তার মেইন কারণ বলছে এই সি সিকনেস, ঠিক আছে। দ্য নাইট রেস্ট অ্যাট দ্য ক্যাফ গ্রিস নেস হোটেল, এই যে ক্যাপ গ্রিস নেস, এইখান থেকেই হলো মূলত সাঁতারটা শুরু করতে হয়, ঠিক আছে, ফ্রান্সের এই জায়গা থেকে। তো এইখানে যে হোটেলে তিনি রেস্ট নিয়েছিলেন রাত্রে, ওইটা ডিড মি ইমেন্স গুড, মানে এটা আমার খুব ভালো স্বস্তি এনে দিয়েছিল শরীরে। আই ফেল্ট অন টপ অফ দ্য ওয়ার্ল্ড, তখন আমার মনোবল ছিল একেবারে তুঙ্গে, হ্যাঁ, মানে মনোবলটা একেবারে তুঙ্গে, আমি বিশ্বের সবচেয়ে সেরা এমন একটা মনোবল। দ্য ওয়েদার অন সেপ্টেম্বর 21 ওয়াজ নিয়ারলি পারফেক্ট, 21 সেপ্টেম্বরের আবহাওয়াটা ছিল যথেষ্ট ভালো। আই জাম্পড ইনটু দ্য ওয়াটার উইদিন 12 days অফ মাই 5th সুইম, ওই যে একটু আগে বললাম পঞ্চমবার ব্যর্থ হয়েছিল, সেই পঞ্চমবার সাঁতারের পরে মাত্র 12 দিনের ভিতরে আমি আবারও সাঁতারের জন্য ঝাঁপ দিয়েছি। এ রেকর্ড ইন ইটসেলফ, আফটার সেইং, এটাও একটা রেকর্ড। আফটার সেইং আ লিটল প্রেয়ার, অল্প কিছুক্ষণ প্রার্থনা করে, আস্কিং গড, আমি স্রষ্টার কাছে এটা আবেদন করেছিলাম, টু গিভ মি গুড ওয়েদার অল থ্রু, সারা পথ যেন আমার আবহাওয়াটা ভালো দেয়, অ্যান্ড ক্রাউন মি উইথ সাকসেস, এবং আমার সফলতার জন্য এনে দেয়। নিয়ারলি দ্য হোল অফ ক্যাপ গ্রিস নেস ভিলেজ, এই যে ক্যাপ গ্রিস নেস ভিলেজ যেটা সমুদ্র উপকূলীয় অঞ্চল, এইখানে প্রায় সকল গ্রামবাসী হ্যাড টার্নড আউট টু উইশ মি লাক, প্রায় সবাই আমাকে শুভেচ্ছা জানানোর জন্য বের হয়ে এসেছিল। অ্যান্ড সি মি এন্টার দ্য ওয়াটার ফর দ্য 6th টাইম, এবং 6ষ্ঠবার আমাকে পানিতে নামতে দেখতে তারা আসলো।
প্লাঞ্জ অ্যান্ড আফটার, প্লাঞ্জ মানে ঝাঁপ দেওয়া এবং তার পরবর্তী ঘটনা। ওয়ান্স ইন ওয়াটার ইউ গেট অবলিভিয়াস অফ টাইম, ডিস্টেন্স অ্যান্ড ডিরেকশন, বলছে পানির ভিতরে তুমি সময়, দূরত্ব এবং দিক বিদিক এই সম্পর্কে তোমার ধারণা সম্পূর্ণ ঝাপসা হয়ে যাবে। মানে তুমি একবার এখানে নামলে তুমি সব কিছু ভুলে যাবে, গেট অবলিভিয়াস, সব ভুলে যাবে। দ্য ওয়ানলি থট হুইচ কেপ্ট মি ওরিড ওয়াজ দ্যাট আই মাস্ট মেক ইট, বলছে আমার যে চিন্তায় আমাকে নিমগ্ন করে রাখছিল সেটা হলো আমাকে করতেই হবে এটা, অ্যান্ড দ্যাট আই মাস্ট গেট ওয়েদার অল দ্য ওয়ে, এবং এর জন্য আমাকে অবশ্যই সমস্ত পথ ভালো আবহাওয়া পেতে হবে। তারপর একটা গুরুত্বপূর্ণ লাইন দেখো, দ্য সেকেন্ড হাফ অফ দ্য সুইম ইজ অলওয়েজ ভেরি ডিফিকাল্ট, এই সাঁতারের দ্বিতীয় অর্ধেকটা মানে শেষ অর্ধেকটুকু কিন্তু সবচাইতে কঠিন। কেন? অ্যান্ড ইফ ইভেন লিটিল ওয়েভস ডেভেলপ, কারণ এই শেষ সময়ে যদি ঢেউ একটুও যদি বেশি বৃদ্ধি পায়, ইট স্যাপস, এই স্যাপ মানে হলো শুষিয়ে নেওয়া, ইট স্যাপস দ্য এভিং এনার্জি অফ দ্য সুইমার অল দ্য মোর, এই শেষ সময়ে জোয়ার বা ঢেউ যদি একটু বৃদ্ধি পায় ওইখানে সুইমারের যতটুকু আর শক্তি বেঁচে থাকে সেটা একদম যেন শুষে বের করে নেয়। টেকিং আ লেসন ফ্রম মাই প্রিভিয়াস সুইমস, যেহেতু পূর্বে আমি আরও 5 বার সাঁতার কেটে ব্যর্থ হয়েছি, ওই পূর্বের থেকে শিক্ষা গ্রহণ করে আই কেপ্ট মাই স্পিড অ্যাট এ স্টেডি পেস, আমি একটা ধারাবাহিক গতিতে রাখলাম, খুব তাড়াহুড়োও না, মোটামুটি একটা গতিতে আমি আগাইতে লাগলাম। ফর আই নিউ, কারণ আমি জানতাম আই উড নিড এভরি আউন্স অফ মাই এনার্জি টুয়ার্ডস দ্য ক্লোজ, কারণ শেষ সময়ে গিয়ে আমার এই শক্তিগুলো দরকার হবে। আমরা একদম লাস্টের দিকে চলে আসছি। আই ফেল্ট হাংরি অ্যান্ড ফ্যামিস্ট, আমি খুবই ক্ষুধার্ত বা ক্ষুধাকাতর অনুভব করলাম। অ্যান্ড শাউটেড ফর মাই ম্যানেজার, এবং আমি আর ম্যানেজারকে ডাকলাম। ইন রিপ্লাই আই ওয়াজ টোল্ড দ্যাট, উত্তরে আমাকে বলা হলো আই কুড নট অ্যাফোর্ড টু ওয়েস্ট 10 মিনিটস ইন হ্যাভিং দ্য ফিড, বলছে আমার খাবার খাওয়ার জন্য 10 মিনিট সময় নষ্ট করাটা উচিত হবে না। ইফ আই হ্যাভ টু ব্রেক দ্য রেকর্ড আই মাস্ট সুইম অন উইথ অল মাই মাইট, বলছে আমি যদি ওয়ার্ল্ড রেকর্ডটা ভাঙতে চাই তাহলে আমাকে যতটুকু শক্তি আছে এইটা নিয়ে সাঁতার কেটে যেতে হবে। বাট আই রিফিউজড, কিন্তু আমি তাদের কথাটা প্রত্যাখ্যান করলাম। আই এম সরি নাও ফর ইট, এখন আমি এই ঘটনার জন্য অনুতপ্ত। কেন? ফর ইফ আই হ্যাড গন অন, যদি আমি ওইভাবে খাওয়ার জন্য সময় নষ্ট না করে সাঁতার কেটে যাইতাম, আই মাইট হ্যাভ ফিনিশড দ্য হোল সুইম ইন লেস দ্যান 10 আওয়ার্স অ্যান্ড 15 মিনিটস, তাহলে আমি সমস্ত সাঁতারটা 10 ঘন্টা 15 মিনিটের চাইতেও কম সময়ে শেষ করতে পারতাম। ক্রিয়েটিং আ নিউ ওয়ার্ল্ড রেকর্ড ফর বোথ সাইডস, যেটা উভয় দিক থেকে একটা বিশ্ব রেকর্ড, নতুন একটা বিশ্ব রেকর্ড হতো। উভয় দিক থেকে মানে কি, ফ্রান্স থেকে ইংল্যান্ড এবং ইংল্যান্ড থেকে ফ্রান্স, এই উভয় দিক থেকে 10 ঘন্টা 15 মিনিটের চাইতেও কম সময়ে আমি এটা করতে পারতাম। এই রেকর্ডটা এখনও কেউ করে নাই, মানে ওনার কথাই। লাস্ট এফোর্টস, শেষ প্রচেষ্টা কি? আফটার দ্য ফিড, খাবার খাওয়ার পরে আই রিয়েলি গট মাই টিথ ইনটু দ্য স্ট্রোকস, মানে এই খাবার খাওয়ার পরে সত্যিকার অর্থে আমি খুব দারুণ একটা বিপত্তির মধ্যে সম্মুখীন হয়ে গেলাম। হ্যাঁ, কীরকম? আই ওয়াজ স্কুইজিং মাই বডি ফর দ্য লাস্ট ড্রপ অফ এনার্জি আই কুড গেট আউট অফ ইট, আমি আমার শক্তি থেকে স্কুইজ মানে সংকুচিত করে ফেলা, মানে আমি আমার পুরা বডিকে সংকুচিত করে ফেলে শেষ শক্তিবিন্দুটুকু আমি বের করার চেষ্টা করছিলাম। অ্যান্ড এজড অন ইঞ্চ বাই ইঞ্চ, এবং 1 ইঞ্চি 1 ইঞ্চি করে মানে একটু একটু করে আমি অগ্রসর হচ্ছিলাম। এজড মানে হলো কিনারার দিকে ধাবিত হওয়া। দ্য পিপল ইন দ্য মোটর বোট ওয়ার শেয়ারিং মি, এবং মোটর বোটে ওই যে 3 জন লোক ছিল তারা আমাকে আনন্দ প্রদান করছিল, উৎসাহ দিচ্ছিল। আই স দ্য ফ্ল্যাশ অন দ্য কেন্ট শোর ভেরি ক্লিয়ারলি, আমি খুব স্পষ্টভাবে কেন্ট শোরে আলোর ঝলকানি দেখতে পেলাম। আই রিয়েলাইজড আই ওয়াজ ভেরি ক্লোজ, আমি বুঝতে পারলাম আমি খুবই নিকটে চলে এসেছি। আই কুড সি দ্য রেকর্ড, আমি আমার সেই ওয়ার্ল্ড রেকর্ডটা দেখতে পাচ্ছিলাম। লাইক দ্য প্রোভারবিয়াল ক্যারট, এই প্রোভারবিয়াল ক্যারটটা কি, মানে প্রবাদের গাজর ঝুলানোর মতো, মানে খরগোশের সামনে ওই যে ক্যারট
মানে গাজরটা ঝুলাইয়ে সে সারাক্ষণ তার পিছনে পিছনে দৌড়ায়, মানে এরকম। মানে আমি যেন দেখতে পাচ্ছিলাম আমার সামনে ওইভাবে আমার ওয়ার্ল্ড রেকর্ডটা ঝুলানো আছে, ড্যাংলিং, এই যে ঝুলানো আছে, বিফোর মাই সোল এন্ড আইস, আমার উচ্ছ্বসিত চোখের সামনে যেন আমার এই রেকর্ডটা ঝোলানো আছে। আই কেপ্ট পুলিং মাই সেলফ অন, আমি নিজেকে একটু একটু করে সামনে আগাইতে লাগলাম। এ লিটল মোর, জাস্ট আ লিটল মোর, একটু আর একটু, এভাবে। দ্য মোমেন্টাম ওয়াজ বিল্ডিং আপ, মোমেন্টাম মানে গতি বৃদ্ধি পাচ্ছিল। দেন আই ফেল্ট রক্স শার্প অ্যান্ড ক্রাগারি, এবং তারপর হঠাৎ করে আমি পায়ে পাথর অনুভব করলাম, যেগুলো ছিল ধারালো এবং উঁচু নিচু বন্ধুর টাইপের, মানে তার মানে কি কিনারে চলে এসছে, এই জন্য পায়ে পাথর ঠেকছে। দেন আ বিগ রক অ্যাপিয়ার্ড বিফোর মি, এরপর আমার সামনে বড় একটা পাথর আসলো। অ্যান্ড দ্যাট ওয়াজ ইট, হ্যাঁ এটাই সেটা। দ্য শোর ইট ওয়াজ, এটাই সেই তীর। দ্য টাইম 4:35 AM, এর সময়টা ছিল জিএমটি, গ্রিনিচ মিন টাইমের সময়টা ছিল ভোর 4:35। আই হ্যাড ব্রোকেন দ্য ওয়ার্ল্ড রেকর্ড বাই 15 মিনিটস, আমি 15 মিনিটের ব্যবধানে ওয়ার্ল্ড রেকর্ডটা ভেঙে দিয়েছি। আই থ্যাঙ্কড গড ফর ফুলফিলিং মাই লাইফস অ্যাম্বিশন, আমার জীবনের লক্ষ্য পূরণ করার জন্য আমি স্রষ্টাকে ধন্যবাদ জানালাম। দেন আই রিমেম্বার্ড মাই প্যারেন্টস, তারপর আমি আমার পিতা মাতাকে স্মরণ করলাম। আই হ্যাড নট ফেইল্ড মাই কান্ট্রি, আমি আমার দেশকে ব্যর্থ হতে দেইনি। তো এই ছিল ব্রোজেন দাসের কথা, সে কীভাবে ইংলিশ চ্যানেলটা জয় করে এবং ওয়ার্ল্ড রেকর্ড সেট করে। তো এর সামারিটা দেখো এখানে দিয়ে দিয়েছি আমি, পরে এমসিকিউ এখান থেকে ইম্পর্টেন্ট দেখে অ্যান্সার সহ দিয়ে দিয়েছি, এবং দেখো এখানে যে অ্যান্সার কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে অ্যান্সার সহ তোমাদের জন্য দিয়ে দিয়েছি, এবং ফ্লো চার্টও দিয়েছি। মানে এক কথায় হলো কমপ্লিট একটা প্যাকেজ। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।